দর্শক, মন খারাপ নিয়েই বসেছি আপনাদের সঙ্গে। আজকে আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি, ইতিমধ্যে আমরা 6 জনের মৃত্যুর খবর পেয়েছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। নিটুল টাটা নিউজ এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেন স্টুডেন্ট কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমাদের সঙ্গে আলোচক হিসাবে স্টুডিওতে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপির। স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সহসভাপতি ছাত্রলীগ। স্বাগত জানাচ্ছি আপনাকে। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, 6 জনের মৃত্যুর সংবাদ নিয়ে বসেছি, কেমন বোধ করছেন নাগরিক হিসেবে? খুবই শকড, দুঃখজনক। এটি অ্যাভয়েডেবল ক্যাজুয়ালিটি। আমরা শুরু থেকেই বলছিলাম যে এই আন্দোলনে অপরাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী ঢুকে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে এবং সেটি হয়েছে। এই হাইজ্যাকাররা শুধু আন্দোলনটাকে নষ্ট করলো না, তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আন্দোলন নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে? নিশ্চয়ই প্রথম এতদিনের আন্দোলন আপনি দেখেছেন, সবাই তাদের প্রতি এমপ্যাথেটিক ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে উঠে নাচানাচি করেছে, কেউ কিছু বলেনি। এক ধরনের সস্নেহ প্রশ্রয় ছিল এবং মহামান্য আদালত তাদেরকে একেবারে 4 সপ্তাহের জন্য শঙ্কামুক্ত করেছেন। এই মুহূর্তে কিন্তু দেশে কোটা নেই, তাহলে কোটা বিরোধী আন্দোলনটা তারা কিসের জন্য করছিলেন? এবং তাদের যারা মেন্টর গোপনে এগুলো করেছেন, আমরা বারবার বলছিলাম, অনেকে আমাদের সাথে দ্বিমত পোষণ করেছেন। আজকে নিশ্চয়ই তারা দেখেছেন ছাত্রদল শিবির কক্সবাজারে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদের অফিস আক্রমণ ভাঙচুর, পাশাপাশি মসজিদের অজুখানার ভাঙচুর করেছে, অপবিত্র করেছে বিনা উস্কানিতে। ওখানে কিন্তু মারামারি হয় নাই, একতরফাভাবে এসে কি চাপাতি নিয়ে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের কনভেনার এবং অন্য নেতাকর্মী যারা পার্টি অফিসের ভিতরে ছিলেন নিরস্ত্র, তাদেরকে কুপিয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। এবং খুব ইন্টারেস্টিং স্লোগান দিয়েছে খালেদা নিজামীর নামে, পুরো দাপিয়ে বেরিয়েছে বাহারছড়া থেকে লালদিঘির মাঠ, এর আগে লিং রোড। পুলিশ অপরিসীম ধৈর্য না ধরলে এক কক্সবাজারে আজকে 50 জন মারা যেতে পারত। পুলিশ হতাহত হয়েছে। অন্যান্য জায়গায় যে ইতিমধ্যে আপনারা পেয়েছেন, পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই। সরকারের হাতে আসলে নিয়ন্ত্রণ নেই বিষয়টি একেবারেই সেটি নয়। সরকারি মেকানিজম, রাজনৈতিক নেতৃত্ব অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি বলবো একেবারে প্রায় অসীম ঔদার্যের পরিচয় দিয়েছে। কারণ সবার মনে খুব ব্যথা লাগবেও যে আন্দোলন যারা করছেন তাদের একটা অনেস্ট ইন্টেনশন নিশ্চয়ই ছিল এবং তারা ভুক্তভোগী ভবিষ্যতে যাতে বঞ্চিত না হন ওই চেতনার থেকেই প্রতিবাদটুকু করছিলেন। কিন্তু সেটাকে হাইজ্যাক করে এটাকে রাজনৈতিক রূপ দেওয়া, সেটি আমরা আশঙ্কা করছিলাম বরাবরই। এবং মহামান্য আদালতের সুনির্দিষ্ট আদেশের পরে তারা কবে হলো একটু নির্দিষ্ট করবেন, কবে হাইজ্যাক হয়েছে? আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যেই মুহূর্ত থেকে আমি রাজাকার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে 48 বা 72 ঘন্টা আগে, 48 বা 72 ঘন্টা আগে যখন রাজাকার স্লোগান দিয়েছে এবং তাদেরকে মিসগাইড করেছে এই আন্দোলনটাকে। এবং আপনারা দেখবেন এখানে প্রথম আলোর আজকে একটা রিপোর্ট, সংঘর্ষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে হলো এই শিরোনামে তারা পরিষ্কার করে লিখেছেন প্রথম আলোর প্রতিবেদক, যারা অর্ধেক মিছিল টিএসসি থেকে হলপাড়া অভিমুখে গিয়েছে তাকে ফলো করেছেন। এবং এইখানে কিছু দুষ্কৃতিকারী লুকিয়েছিল যারা প্রথমেই অ্যাগ্রেসিভ স্লোগান দিয়েছে বঙ্গবন্ধু হলে গিয়ে, জিয়া রহমান হলে গিয়ে, এরপর সর্বশেষ বিজয় 71 হলে গিয়ে, এবং আক্রমণটা প্রথমে তারা শুরু করেছে। প্রথম আলোর রিপোর্ট। আপনি বলছেন যে আশঙ্কা করা হচ্ছিল যে আন্দোলনটি হাইজ্যাক হবে, তার মানে এরকম একটা তথ্য বা ধারণা ছিল। আপনি বলছেন 72 ঘন্টা আগে হাইজ্যাক হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, লন্ডন থেকে ছাত্রদলের সাবেক এক নেতা আসছে, একটা আশঙ্কা বা ধারণা ছিল ওনাদের আগে। অপেক্ষা করলেন কেন হাইজ্যাক হওয়া পর্যন্ত? দেখুন, যদি প্রিএমপ্টিভ অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেত বা বাংলাদেশের বিরুদ্ধে যেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই আন্দোলন তো এখন আর আন্দোলন। এটা তো গত 72 ঘন্টার কথা বলছেন, তার আগে কেন আন্দোলনকারীদের সঙ্গে সরকারের যথাযথ লোকজন বসলো না, আলোচনা করলো না, তাদের ঘরে ফেরালো না, আশ্বস্ত করলো না? আপনারা কি অপেক্ষা করছিলেন যে আন্দোলনটা হাইজ্যাক হোক? দেখুন,
বাংলাদেশের মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সরকারের বিভিন্ন মহল থেকে, দায়িত্বশীল মহল থেকে তাদেরকে কি আন্তরিক আহ্বান জানানো হয়নি, বলা কি হয়নি? আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ওই দিনেই বলেছেন যে দেখুন, এই মুহূর্তে আইনগতভাবে বাংলাদেশে কোনো কোটা নেই, দয়া করে আপনারা ঘরে ফিরে যান। কারণ মহামান্য আদালত আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরও বক্তব্য শুনবেন 4 সপ্তাহ পরে। ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তে কোনো কোটা নেই। তার মানে আজকেও যদি কোনো পরীক্ষা হতো, কালকে হতো, সেখানে কিন্তু কোটা নেই। যারা এরপরেও তাদের উস্কানি দিয়েছেন 4 সপ্তাহ অপেক্ষা না করবার জন্য, তারা এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। তাদের লাশ দরকার ছিল। নাও দে শুড বি হ্যাপি তারা লাশ পেয়েছেন। সরকারের বা আওয়ামী লীগের যদি একটা ধারণা বা আশঙ্কা থাকে, প্রোটেকশন নিতে ব্যর্থ হলো, তাহলে একটু আগেই বলেছি, যদি আগাম কিছু করত, মানুষ কিন্তু আবার আওয়ামী লীগকে, সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করত। তার মানে হয়ে যাওয়ার অপেক্ষা ছিল, কিছু না হয়ে যাওয়ার অপেক্ষা থাকবে কেন? হয়ে যাওয়ার অপেক্ষা থাকবে বিএনপি জামাতের কাছে। ওরা এই সুযোগটা খুঁজছিল, ওরা যখন দেখেছিল আশঙ্কা ছিল হাইজ্যাক হবে, তাহলে সরকার কি করলো? না, তথ্য ছিল, বিষয়টি সঠিক নয়। আমরা বারবার, আমি নিজেও বলেছি, কারণ বিএনপি অতীতে এই কাজটি করেছে এবং তারা আজকে তাদের মহাসচিবের বক্তব্য দেখেন, কালকেও বলেছে যে দেশবাসী যেন পাশে দাঁড়ায়। আবার ছাত্রদলের আজকে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, দেখবেন ছাত্রদলের চট্টগ্রাম কলেজের জয়েন্ট কনভেনার, যুগ্ম সম্পাদক, এরা এখানে যুক্ত হয়েছেন, ওরাই আন্দোলনে গিয়েছেন। আমার বিষয় হচ্ছে, আন্দোলন করাটা অপরাধ না। সরকার তো এটি চরম অপরিসীম ধৈর্য দিয়ে সেটি দেখিয়েছে। কিন্তু যখনই তারা দেখেন কি তীব্র জনদুর্ভোগ করলো, তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে, আহ্বান করেছে। খোদ সর্বোচ্চ আদালত বলেছেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে বারবার করে বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, সরকারের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে দেখুন, আদালত থেকে একটি আদেশ আসছে, বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আমরা এটা নিয়ে বসবো। তখন কমিশন হবে, পরিসংখ্যান কি হবে, এগুলো নিয়ে আলাপ হবে, মেরিট ডিমেরিট হবে, একটা ডায়ালগ হতে পারতো। কিন্তু সেই জন্য তো তারা অপেক্ষা করলেন না, এই লাশের জন্যই করলেন না। আমরা একটু নীলুফার চৌধুরী মনে আপনার কাছে শুনতে চাই, যদিও আপনার দলকে ইতিমধ্যেই অভিযুক্ত করা হয়ে গেছে, একেবারে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে এসেছে অভিযোগ, আমরা শুনতে চাই এর নেতৃত্বে বিএনপি আছে কিনা। আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককেও শুভেচ্ছা। দেখেন, আন্দোলন করছে কারা? ছাত্ররা। কিসের জন্য আন্দোলন করছে? কোটার জন্য। কোটাটা বাতিল করেছিল কে? কোটা, এই ছাত্ররা কোটা বাতিল চায় নাই, সংস্কার চেয়েছিল। বাতিল করেছিল কে? নির্বাহী বিভাগের প্রধান। তো এই কোটা আবার গত টার্মের নির্বাচনের পরের ঘটনা, এই কোটা আবার নতুন করে হাইকোর্টটা কারা চালায়? এই সরকার, নির্বাহী আদালত অবমাননা করছেন। কিন্তু আমি আপনার একটা কথা বলিনি, আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন, হাইকোর্ট সরকার চালায়, এটা তো রেকর্ডই হচ্ছে। আপনার সময় যদি আপনি যদি এরকম করেন, তাহলে কিন্তু আমি আপনাকে কথা বলবো। মনিয়াপা, প্রথমত হচ্ছে উচ্চ আদালত স্বাধীন। আমি আপনাকে বলি, উচ্চ আদালত স্বাধীন। আচ্ছা, আমি আমাকে বলার তো সরকার হাইকোর্ট চালায়, সরকার হাইকোর্ট চালায়। যতগুলো হাইকোর্টের নেতৃবৃন্দ আছে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে, অ্যাটর্নি জেনারেল তো আমি বলি সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ। আমি ওই শিবির হলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ড শেষ করতে দেন নাই। আলবদর হলে ভালো হতো। এই দেশেই থাকে আলবদর, এই দেশেই তারাই সাধারণ ক্ষমা ঘোষণা করছে। আলবদর তাদেরই আত্মীয়, আলবদরের সঙ্গে তারাই রাতে ঘুমায়, আলবদরের এক ডাইনিং টেবিলে তারাই খায়, আমরা খাই না, আমরা যাই না, তারাই যায়। তারা তখন বলে আদালত স্বাধীনভাবে চলে, ওটা হলো আত্মীয়, তারাই আলবদরকে মন্ত্রী বানায়। প্রত্যাহার করেন আদালত নিয়ে যা বলেছেন। আমি আপনি বললে তো আমি প্রত্যাহার করব না। আপনি কে? আমি উনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার কথাটা শেষ করতে দিন। আমি একটু বলি। প্রথমত হচ্ছে আদালতের মাধ্যমে বাংলাদেশের আদালত স্বাধীন এবং শুনেন, আদালতের স্বাধীনভাবে আমি কথা বলবো। আমাকে যদি একটা লাইন বলার সুযোগ না দেন, এতক্ষণ বকবক করেছে 10 মিনিট, আমি একটা শব্দ বলি নাই, আদালত নিয়ে একটা শব্দ বলি নাই। এই হাইকোর্ট বলেছে 2 দিন আগে বলেছে মহামান্য হাইকোর্ট যে সরকার চাইলেই কোটা পরিবর্তন করতে পারে। তার আগের দিন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বলেছে আদালতের সিদ্ধান্তই কার্যকর হইবে। বুঝেন, উনি যখন বললেন আদালতের সিদ্ধান্তই কার্যকর হবে, তার পরের দিন হাইকোর্ট বললেন, মহামান্য আদালতই বললেন সাধারণ সম্পাদক তো আসলে ডিসিশন মেকার না, সরকার চাইলেই পরিবর্তন করতে পারে।
তার মানে কি ওটার তো আইন তো একটা যেটা আছে হয়ে গেছে সেটা বাতিল হয়েছে, সরকার চাইলে পরিবর্তন করতে পারে। তাহলে এরপরে সরকার প্রধান বা সরকার কিভাবে বলে যে আদালত যা বলবে সেটাই সব। মনিপা, আপনাকে আমি সময় দিব, একটু আপনাকে সহযোগিতার জন্য বলছি, একটু শোনেন মন দিয়ে। এটা হাইকোর্টের রায়, আর হাইকোর্টের এই রায়টার কপি প্রকাশ হওয়ার আগেই আপিল বিভাগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ গিয়েছিলেন, তারা হাইকোর্টের রায়টা স্থগিত করেছিলেন। সেটা 7 আগস্ট পর্যন্ত স্থগিত, এটা তো আপনি জানেন। একটু মনে হয় গুলিয়ে ফেলছেন। আমি গুলিয়ে ফেলি নাই। আপনি আমাকে বলার, যদি লম্বা লাইনটা বলার সুযোগ না দিয়ে যদি শেষ না হইতে কমার মধ্যে যদি আপনি এত প্রশ্ন করেন তাহলে তো হবে না। আপনার যেটা এই যে মুহুর্মুহু স্লোগান, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মাঠে নেমে গেছে, এদেরকে তুরুপের তাস হিসেবে কারা ব্যবহার করছে? এই সরকার, এই নির্বাহী বিভাগ আপনার এই আন্দোলন করার সুযোগ দিয়েছে। এই যে বললো না যে খুব সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে আমাদের অপরিসীম ধৈর্যের পরিচয় ছিল, সস্নেহ কি প্রশ্রয় ছিল। কেন সরকারের লাভ কি? থাকলে হঠাৎ করে এমন কি হলো? ওরা তো মারামারি করে নাই। পরশুদিনের আগের দিন রাত 3টা 4টা পর্যন্ত কিন্তু ছাত্র এবং ছাত্রীরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা মিছিল করেছে। কই সেই দিন তো কিছু হয় নাই। যদিও আমি বলি নেট বন্ধ করে দিয়েছে, তারপরে সরকার কি করেছে? সরকার বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, তারপরেও কিন্তু এতগুলো নারী, পুরুষের চেয়ে কিন্তু নারী কম ছিল না, কই কিছুই হয় নাই। আজকে এই যে কথা বলে ছাত্ররা কি বলে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা কিন্তু নিজে আগে রাজাকার বলে নাই। রাজাকার বলেছে কে? নির্বাহী প্রধান। উনি বলেছে যারা কোটার বিরোধিতা করবে তারা রাজাকার। এই কথা একদম লাইন ভাবে বলছে, যারা কোটার বিরোধিতা করবে তারা রাজাকার হবে। এটা কোথায় বলেছেন প্রধানমন্ত্রী একটু বলবেন? আমি কোথায় বলেছে তার তো উনি তো প্রতিদিনই করে আপনার, আমি শুনে কোথায় পেয়েছেন? কোন গণমাধ্যমে পেয়েছেন? আমি জানি না। হ্যাঁ, আমি উনার কণ্ঠের মাধ্যমেই শুনেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি বললেন আমি কালকে আমাকে ডাকবেন, আমি ওইটা নিয়ে আমি আপনাকে বলছি কালকে আমাকে ডাকবেন, আমি কালকে আমরা জানি না। আমাদের কাছে আমার জানা মতে প্রধানমন্ত্রী এরকম কথা বলেননি। এটা আমি আমার রিপোর্ট দিয়েছি। শিক্ষার্থীদের স্লোগানটা একটু আমরা শুনে আসতে চাই। আমি একটু শিক্ষার্থীদের স্লোগানটা শুনবো। আমি শেষ করি, তারপরে স্লোগানে যান। প্রধানমন্ত্রী গতকালকে নারীদের যত রকম একবার অবমাননা হয়েছে 71-এ, সেই অবমাননাকে প্রত্যেকবার খুঁচিয়ে বেয়োনেটের মতো খুঁচিয়ে আবার ওইখানে ঘা করেছে। আবার বলেছে এই নারীরা 40 জন নারীকে ধর্ষণ করেছে, তারপরে কি করেছে? তাদের পেটিকোট পাড়ায় বসায় রেখেছে, তারা আত্মহত্যা করে বলে তাদের কোনো কাপড় ছিল না। এগুলা কি শোনেন? স্বাধীনতার 53 বছর পরে এই নারীদের সাথে কি আজকে যে নারীরা কোটার জন্য আন্দোলন করছে তাদের কি এই আব্রুহীন নারীদের সাথে তুলনা করা চলে? আপনি বলেন। তারপরে কি বলেছে? আমরা আপনি সময় চেয়েছিলেন 1 মিনিট, আমি দিয়েছি। আমরা একটু শিক্ষার্থীদের স্লোগানটা শুনবো। আমাদের ক্যামেরায় একবারে, আমাদের এই ক্যামেরায় ধারণ করা, তারা কি স্লোগান দিয়েছে একটু শুনি। তুমি কে আমি কে, রাজাকার। তার আগের দিন যখন মাননীয় প্রধানমন্ত্রী, না আপনি যেটা বলছেন যে স্লোগানের একটা অংশটা কেউ দিয়েছে কিনা আমরা জানি না। আপনি তো শেষ করতে দিবেন না। তারা, আমি তো একবারও না করি নাই তারা নিজেকে রাজাকার বলে নাই, আমি কিন্তু একবারও বলি নাই। তাহলে তারা নিজেকে রাজাকার বলেছে, এটা আপনি স্বীকার করছেন? শুনেন, এটা প্রত্যেকটা কথা। আমি যদি আপনাকে চোর বলি, আপনি নিজে বলতেই পারেন আমি চোর, তার মানে কি আপনি চোর? প্রশ্ন করেননি তারা, আপনি চোর। এটা প্রশ্ন ছিল না। পরের লাইনটা তো শুনেন নাই। তারপরের লাইন বলছে তারা কে স্বৈরাচার। স্বৈরাচার বলেছে কাকে? তাদেরকে রাজাকার বলেছে। আমাদের দীর্ঘক্ষণের ফুটেজে প্রথম আধা ঘন্টা পরের লাইনগুলো নেই, অনেক পরে এসেছে, এটাও আমরা পেয়েছি। কিন্তু প্রথম আধা ঘন্টা শুধুমাত্র রাজাকার পরিচয়টি ছিল। গ্যাপ আছে, আপনি খেয়াল করেন। আপনার ফুটেজটা কিন্তু মুহুর্মুহু ফুটেজ না, মুহুর্মুহু স্লোগানের ফুটেজ। আমাদের রিপোর্টারের বয়ানও তাই। তারপরে আপনি গ্যাপ করেছেন। এবং এটাও সত্যি, সাংবাদিকদের আন্তরিকতার যথেষ্ট অভাব ছিল বা আছে। আমি আপনাদের সামনে দুঃখের সাথে বলে যাচ্ছি, এই দেশের এতগুলো লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যদি
রাজাকার হয় তাহলে তো দেশটাই রাজাকার। না, এখানে তাহলে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, ছাত্রছাত্রী তো তাহলে দেখলাম না। মুক্তিযোদ্ধাকে যারা বলছে আজকে তারা লক্ষ তাদের লক্ষ না, জন্ম তো এখানে ছিল কয়েকশো না। হবে। কয়েকশো না, সারা বাংলাদেশে আপনি যদি শুনেন স্লোগান কিন্তু না, একই। আমরা যেটা দেখলাম সারা সেটা বাংলাদেশে কয়েকশো। আপনি একটা জায়গার ফুটেজ নিছেন, বাট একটা জায়গায় কোনো মিছিল হয় নাই। মিছিল শত শত জায়গায় হয়েছে। শত শত জায়গায় যদি হাজার হাজার লোক থাকে তাহলে লাখো লোক হয়। তো আপনি যে আপনার অন্যান্য প্রতিনিধিদের বলেন এই মিছিল তো একখানে হওয়ার এখন কথা না। আমার প্রশ্নটা কিন্তু ছিল তার যে আগে কি বলেছে, এই যে তার আগে মিছিল, স্লোগানটা এই যে আপনি আন্দোলন, তুলেন নাই। এর আমি পেছনে কি বলি, বিএনপি আছে? আমাকে বলার সুযোগ না দিলে তো হবে না, একটা ক্লিয়ার করতে হবে। আপা, আপনি তার 10 আগে যখন আন্দোলনকারীরা বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। না, তো তার আগে এটা- বলেনি, এটা- তার শোনেন, আগে বলেনি। আপনি যখন স্লোগানটা তুলেছেন আপনারটুকু আপনি এটা তুলছেন, বাট আপনি ওইটুকু তুলেন নাই। এটা কিন্তু একটা সাংবাদিকের কাছে উনি আশা করা যতটুকু যায় বলেছে না। আপনি তার থেকে তারা বেশি বলেছেন। বারবার বলেছে, এটা আমরা কিন্তু আমার একটা কথা বিরতি না। নিয়ে আসি। এটা কিন্তু আমার কথা আচ্ছা, না, একটা এটা বিরতি নিয়ে আমার আসি। লেখার কথা না, এটা তাদের কথাই আমি আপনাকে না, রিপিট একটা বিরতি নিয়ে আসি। আপনি যেভাবে বলছেন তার অনেকটা ঠিক আছে, আমার ধারণা কিছুটা উল্টে পাল্টে গেছে। হয়তো হয়তো আপনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, কিন্তু উল্টে পাল্টে গেছে। এবং আদালত নিয়ে আপনি যা বলেছেন সেই বাক্যটা আমি অন্তত আমার শোতে আমি এই প্রতিবাদ করতে চাই যে আদালত সরকার চালায়, এটা কোনো কাঠামোগত কথা না এবং সঠিক কথা না। আজকে ওবায়দুল কাদেরের যে অভিযোগ তারেক রহমানের ভূমিকা এই কোটা আন্দোলনে, এই কোটা আন্দোলনের পেছনে তারেক রহমান আছেন কিনা? দেখেন, এই বাচ্চা সন্তানগুলো তো আমাদের সন্তান প্রত্যেকের। এখানে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা না। তাদের যদি যৌক্তিক অধিকার হয়, যৌক্তিক অধিকারের জন্যই কিন্তু বিএনপি রাজনীতি করে, দল করে, দেশের মঙ্গলের জন্য, মঙ্গল প্রত্যাশা করে। এতগুলো ছেলে মেয়ে এতদিন যাবৎ বাইরে চিৎকার করছে এবং সাথে সাথে নির্বাহী প্রধান এত বাজে কথা প্রতিদিন সমানে আপনার আগ্নেয়গিরির মতো তাদের উপহার দিচ্ছে। সেইখানে যদি ছাত্র দলের কেউ যদি তার ছাত্র দলের পরিচয় ছাড়াও কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে, মানুষ, সেই হিসেবে এই দেশের নাগরিক হিসেবে আসতেই পারে। সেটার জন্য আমার মনে হয় না যে জনাব তারেক রহমান আমাদের নেতা, তার আসার এখানে খুব বেশি দরকার আছে। তার এইটুকের জন্য তার আসার দরকার নাই। এখানে ছাত্রদলই যথেষ্ট। ছাত্রদল তাও আপনি দেখেছেন আজকে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেছে যে তারা নিজের দলের ব্যানারে, কোনো ব্যানারে না, যারা এই আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলনকারীদেরই নেতৃত্বে তাদের পিছনে থাকবে। যদি কোনো ছাত্র দলের কর্মী থাকতে চায়, আপনি উত্তর দিয়েছেন, আমি উত্তর পেয়েছি। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ছাত্রদল তো অনেক, আপনাদের দলের ছাত্র সংগঠন কাঠামো আছে, উপদেষ্টাও আছে, দলীয় উপদেষ্টা। ছাত্রদলকে আমরা কখনো এরকম একটা সফল আন্দোলন করতে দেখিনি গত 15 বছরে। কিন্তু এরকম ছাত্রদল ছাড়াই সাধারণ ছাত্ররা এরকম একটা আন্দোলন করলো, কিভাবে দেখছেন? মানে ছাত্রদলের দুর্বলতা নাকি অন্য কিছু? না, ছাত্র দলের জায়গায় সফল, কারণ আমরা একটা বিনা ভোটের সরকারের বিরুদ্ধে কাজ করি। আমরা একটা অন্য দেশে কৃতদাসের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়েছি দেশের স্বার্থে। সেইখানে ছাত্রদল আমাদের অগ্রণী ভূমিকায় থাকে। সেইখানে ওইভাবে এটা আপনি দেখেন, আজকে সমস্ত বাংলাদেশ ফুঁসে উঠেছে। সমস্ত বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই যে বাড়ির একটা সন্তান, দুইটা সন্তান। এটা বিএনপির নেতৃত্বে ফুঁসে উঠলো না, এটা কিভাবে দেখেন? সেইখানেও আজকে 6 জন মারা গিয়েছে, আজকে 6 জন মারা গিয়েছে। তো ছাত্র দলের যারা, তাদের তো গুম খুন করে এই 17-18 বছরে শেষ করে ফেলেছে। তারপরেও ছাত্রদল মাথা তুলে দাঁড়িয়ে আছে, তারপরেও ছাত্রদল এই সরকারের বিরুদ্ধে কাজ করছে, লড়ে যাচ্ছে, গণতন্ত্রের পক্ষে লড়ে যাচ্ছে। এটাই কি অনেক বড় কিছু না? আমি মনে করি এই আন্দোলন তো দেশ ভাগ করার আন্দোলন না। এই আন্দোলন কিন্তু দেশের গণতন্ত্র নস্যাৎ বা থাকার আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে তাদের একটা নির্দিষ্ট একটা ছাত্রদের ফিউচারের জন্য, তাদের রুজি রোজগারের জন্য একটা আন্দোলন। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার কাছে আমি প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি। তাহলে এই আন্দোলনের পেছনে বিএনপির সংশ্লিষ্টতার কি প্রমাণ আছে? আজকে আমি একটু আগে আপনাকে কক্সবাজারের উদাহরণ দিলাম। খালেদা নিজামী স্লোগান দিয়ে নাম ধরে আপনি বলে ফেলেছেন, মানে এটা একটা জেলায়, আমাকে আর কি প্রমাণ দিতে হবে? এটা একটা জেলায় বগুড়ায় 5 জন সাংবাদিককে আহত করেছে। ময়মনসিংহে ছাত্রদলের জেলার কনভেনার নেতৃত্বে এই ধ্বংসাত্মক কাজ করেছে। এটা তো তারা যোগ দিয়েছে চট্টগ্রামে আন্দোলনে। যোগ দেওয়া আর সহিংসতা করা, আমি কিন্তু ওনাকে প্রশ্ন করছি কথা মাঝখানে, এটা খেয়াল করবেন। যোগ দেওয়া এবং সহিংসতা করা কিন্তু এক বিষয় নয়। যোগ কিন্তু ওনারা আগেই দিয়েছেন, দোষেরও না। আমি ওনার সাথে একমত। সাধারণ রাজনৈতিক ন্যায্য মনে করলে যে কোনো আন্দোলনে আপনি সমর্থন দিতেই পারেন,
নৈতিক রাজনৈতিক দিতে পারেন। এমনকি যখন ঢাকা শহর জ্বলে যাচ্ছিল এই হেফাজতের এই তুলকালামের সময়, ধ্বংসযজ্ঞের সময়, স্বয়ং বেগম জিয়া বলেছিলেন ঢাকা শহরে মেহমান এসেছে, ঢাকার লোকজন যেন তাদের পাশে দাঁড়ায়। বর্তমানে থাকি সেটাও করেছিলেন অতীত ছাড়া কিছু বেগম নাই তাদের। বেগম জিয়ার এত বড় উদাহরণ ভালো লাগবে না তো? হ্যাঁ, শোনেন, তখন তারা বলেছিলেন মেহমান এসেছে ঢাকা শহর জলাই পড়াই শেষ করে দিতে। আপনার চট্টগ্রামে সব জায়গায় যারা আজকে সহিংসতায় যুক্ত হয়েছেন, শুধু না সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন, তারা ছাত্রদলের চিহ্নিত পদাধিকারী এখন সব বের হয়েছে। আর কি প্রমাণ আমাদের লাগবে? আমরা বারবার এই আশঙ্কাটাই করেছিলাম। আমরা কিন্তু একবারও একটি না করিনি। ন্যায্য আন্দোলন যারা করছিলেন তার প্রতি সরকার, আচ্ছা আজকেও লিভ টু অ্যাপিল করেছেন সরকার পক্ষ, সেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত। হাইকোর্টের আদেশের পরে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলটা কে করলো? সরকার পক্ষ তো, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল করলেন। স্থগিতাদেশ কে নিল? সরকার নিল। তাহলে তো একটা পর্যায় পর্যন্ত সরকার এবং শিক্ষার্থীদের দাবির মধ্যে, অবস্থানের মধ্যে কোনো ধরনের ভিন্নতা ছিল না। একটা পরিষ্কার স্টেটমেন্ট কেন দিল না যে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকার একমত, তাদের চাহিদা অনুযায়ী একটা কমিটি গঠন করে দেওয়া হবে, তাদের চাহিদা অনুযায়ী তো কমিটি হবে না। হাইকোর্টের রায়ে কোনো উচ্চ আদালতের রায়ে কোনো হবে না। এখানে আবার একেবারে অন্যায়, ন্যায্য দাবি বলছেন, অন্যায় এবং বেআইনি কথা বলছেন। আপনি তো বলছেন ন্যায্য দাবি, আমি কেন বলছি সেটা আমি বলছি। আবার বললেন বেআইনি কথা। নো নো, বেআইনি আপনারটা, আপনি যে ভেবে চাচ্ছেন সেটা বেআইনি, কারণ আদালতের একটা বিচারিক প্রক্রিয়া চলমান। এটি শেষ করবার আগে শেষ করে নাই, আদালতের বিচার শেষ হওয়ার পর যদি সুযোগ থাকে আদালতের রায় অনুযায়ী সরকার একটা ব্যবস্থা নিবে যাতে ছাত্রদের এই চাহিদার রিফ্লেক্স থাকবে। সরকার কত লক্ষবার বলেছে যে এই বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ করে আমরা আমাদের যখন করবার শুরু তখন এটা আমরা টেক ওভার করব, বিচারিক প্রক্রিয়াটা শেষ হোক না। এই পরের লাইনগুলো সরকার বলে নাই। সরকার বারবার বলছে যে আদালতে আছে, এখন আদালতে প্রক্রিয়াধীন, তারপরে আদালতের শেষে যে আমরা ছাত্রদের কথা গুরুত্ব দিব, বিবেচনা করব সুযোগ থাকলে, এই কথাগুলো কেন আসেনি? আমি একেবারেই বুঝতে অপারগ এটি, যেখানে পরিষ্কার করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি তারা বলেছেন যে আমরা শুনানির সময় ছাত্রদের কথা আমরা শুনবো, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, ডাকবে, আসবে, কোর্টে বলবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেননি যে বিচারিক প্রক্রিয়া, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিচারিক প্রক্রিয়াটা শেষ হতে দেন, শেষ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। কেন অপেক্ষা করতে পারলো না? পরের দিন কোনো পরীক্ষা হলে কি ওনারা বঞ্চিত হচ্ছেন? কোটা তো নাই এখন দেশে। যেই আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেল তারপর থেকে তো কোটা নাই অপু। তাহলে পরের দিন তারপরের দিন 4 সপ্তাহ অপেক্ষা কেন করতে পারবেন না তারা? আজকেই সিদ্ধান্ত দিতে হবে। তারা কি রাষ্ট্রকে জিম্মি করতে চান? তারা কি রাষ্ট্রকে জিম্মি করতে চান? ওই বিএনপি আর জামাতের এই স্লোগান চেঞ্জ করে দিয়েছে, যখন বুঝছে যে রাজাকার বলে বাংলাদেশে থাকা যাবে না, তারপর আন্দোলনকারীদেরকে বলছে না না তোমাদের স্লোগান চেঞ্জ করো, এইটা না এইভাবে করো, টেক্সট করে করে স্লোগান পাঠাচ্ছে। আপনি মোবাইলগুলো চেক করেন না, কারা কারা স্লোগান দিয়েছে সব খুঁজে পাবেন এগুলো। শোনেন, যারা স্বঘোষিত রাজাকার, নিজেকে স্বেচ্ছায় রাজাকার ঘোষণা করেছে, আপনি যদি 16ই ডিসেম্বর বিশ্বাস করেন, 26শে মার্চ বিশ্বাস করেন, আমি দৃঢ়ভাবে মনে করি এই বাংলাদেশের অস্তিত্বকে যারা চ্যালেঞ্জ করেছে, রাজাকার বলেছে, এই বাংলাদেশে তো তাদের চাকরি চাওয়ারই কোনো অধিকার নাই। কোটার প্রশ্ন পড়ে, তারা রাজাকারের দেশে যাক যেখানে 92% কোটা আছে, ওখানে গিয়ে আন্দোলন করুক এবং আইন পাশ করে বাংলাদেশ রাষ্ট্রের ফেব্রিকের বিরুদ্ধে যারা বিদ্বেষ ছড়াবে তারা তো রাষ্ট্রদ্রোহ ইতিমধ্যে করেছে এবং সেই অ্যাকশন তাদের পাওয়া উচিত। তবে নিরপেক্ষভাবে তাদের চাকরি নিষিদ্ধ করা উচিত, তাদের চাকরি নিষিদ্ধ করা উচিত। বাংলা তারা কোনো সরকারি চাকরির জন্য এখানে যোগ্য হবেন না। কেন? হলোকাস্ট ডিনায়ালের কথা আপনি জানেন, আমরা জানি। হলোকাস্ট শুধু হয়নি, এটা বলাটাই ফৌজদারি অপরাধ অনেক দেশে। আর মুক্তিযুদ্ধের কে আপনি অবমাননা করবেন? একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বিকৃত করে বললেন যে 71-এ পাকিস্তানিরা আলবদর রাজাকাররা যে নির্যাতন করেছে এগুলো নাকি বলাও যাবে না। এইটাই তারা করেছিল। আপনার মনে আছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলতো না, বিবি অ্যাভিনিউ বলতো। ওই রাজাকার আব্দুর রহমান বিশ্বাস যখন মুক্তিযুদ্ধ জেনারেল নাসিমকে চেক করলো, বিবি। প্রশ্নটা হচ্ছে যে এই যে রাজাকার চরিত্রটা ওখান থেকে বোঝা যায়। উদাহরণ আমির খসরু মাহমুদের ভাষা দেখেন নাই? ছোটখাটো কিছু দেয়া যাবে, ছোটখাটো। ওনার পরিবার অবশ্য চাঁদতারা, ওইটা বলতেই পারে ওই দিক থেকে। কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না? মুক্তিযোদ্ধাদের ছোটখাটো কিছু দেয়া যাবে, এগুলো কথা হলো। 15 বছর টানা ক্ষমতায় থাকার পরেও আগে
অনেক কিছু হয়েছে, একটা রাজাকারের তালিকা করা গেল না কেন? মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে এত সমস্যা, রাজাকারের তালিকা করার সাহস হচ্ছে না, শীর্ষ কর্মকর্তারা বলছে। প্রথম কথা হচ্ছে আমি এই জন্য ক্ষমা প্রার্থী। আমার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, করবার কথা ছিল, তারা প্রয়োজনীয় দক্ষতা কিংবা সদিচ্ছা বা সীমাবদ্ধতা যেটাই হোক না কেন, তাদের এটি অতি জরুরি দায়িত্ব, এটি পালন করবার কথা ছিল। এটি একটি অ্যানাদার আজকে যদি রাজাকারের একটা তালিকা থাকতো তাহলে কারা মুক্তিযোদ্ধার প্রজন্ম বংশধর, কারা রাজাকারের বংশধর, আর কারা এই দুই ট্র্যাকের বাইরে মাঝখানে, এটা নিয়ে তখন বিতর্ক হওয়ার সুযোগই থাকতো না। না, বিষয়টা আবার অত সরলও নয়। আপনি খেয়াল করবেন 15ই আগস্টের পরে 21 বছর ধরে দলিলপত্র পুড়িয়ে ফেলেছে। আপনার যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার করতে গিয়ে যে বিপদে পড়তে হয়েছে, সাক্ষ্য প্রমাণ কিচ্ছু রাখে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এই পাকিস্তানি প্রেতাত্মাদের দখলেই ছিল অধিকাংশ সময়। তারা সাক্ষ্য প্রমাণ দলিল দস্তাবেজ পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, একটা সমস্যা ছিল। তারপরেও আমি প্রথমেই বলেছি দলের একজন কর্মী হিসেবে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত, কারণ এই কাজটি আরও যোগ্যতার সাথে দক্ষতার সাথে করা যেত, এখনও যায়। তবে বিষয় সেটি নয়। এই বিষয়ে যখনই সঠিকভাবে সরকার কিছু করতে গিয়েছে তখনই তীব্র বিরতিতে এসেছে পাকিস্তানপন্থী রাজাকার আলবদরদের সবচেয়ে বড় গডফাদার বিএনপির কাছ থেকে প্রত্যেকবার। এমনকি যখন ইনডেমনিটি বাতিল করে সেদিনও ওয়াকআউট করে। আমার তাহলে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ, দলের সাধারণ সম্পাদক সহ তাদের বক্তব্যে মনে হয় বিএনপি কিছুই না, এটা মানে ফু দিলে উড়ে যাবে এরকম। না, তারা কখনো সেটি বলেননি। তাদের না তা বলেননি, সেটি কখনোই বলেন না। মানে আমি তারা বলেন নাই, কিন্তু তাদের আচরণ মনে হয় বিএনপি কিছুই না। বিএনপি এত হতে পারে না দেশের উপর, প্রশাসনের উপর। শোনেন, বিএনপি হচ্ছে 3 দশকের রাষ্ট্রীয় ক্ষমতার অবৈধ সুবিধাবাদী গোষ্ঠীগুলোর একটি বড় প্ল্যাটফর্ম। তারা দুর্বল হবে কি করে? তারা ভারতের মতো বড় প্রতিবেশীর কাছে 10 ব্যাটালিয়ন সাইজের অস্ত্র চোরাচালান করতে পারে। তারা প্রতিবেশী দেশের সাথে, বিদ্রোহীদের সাথে দহরম মহরম করতে পারে। চায়না আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার, চায়নার এক চীন নীতির বিরুদ্ধে গিয়ে তাইওয়ানকে কনসুলেট দিতে পারে, বোমা বিস্ফোরণ করাতে পারে আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাই কমিশনার। তাহলে আওয়ামী লীগ তো ওই অপশক্তিকে ভয় কে না পায়? কারওয়ান বাজার যে ছিনতাই করে তাকেও তো আমি ভয় পাই। শোনেন, পলিটিক্যাল ছিনতাইকারী সোমালিয়ার যে জলদস্যুগুলো আমাদের জাহাজ দখল করে মাঝে মধ্যে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বিএনপির অধিষ্ঠান বা ইনস্টলেশন তো ওই সোমালি পাইরেটদের মতো আসলো, খুন করলো, মারলো, অনেকদিন টিকেও গেল, এখনও টিকে আছে। তারা তো সৌভাগ্যবান। আওয়ামী লীগ তো এত সৌভাগ্যবান না। আওয়ামী লীগ বারবার নির্যাতিত হয়েছে, আক্রান্ত হয়েছে। আওয়ামী লীগ একটা 15ই আগস্ট করে নাই, 21শে আগস্ট করে নাই, বিএনপি করেছে। এখন দেশের যে পরিস্থিতি, তারাই এখন দোয়া তুলসী পাতা হয়েছে। বিএনপির এত শক্তি, এত ভয় পাওয়া, তাহলে এটা অপশক্তিকে মানুষ ভয় পায় না অপু, আপনি পান না? যে আমাকে রাজনৈতিক প্রতিযোগী মনে না করে গ্রেনেড, আরজেস গ্রেনেড দিয়ে, মিলিটারি গ্রেডেড গ্রেনেড দিয়ে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে গণহত্যা করতে চায়, তাকে আপনি ভয় পাবেন না? আপনি যদি বিএনপিকে ওই ভয়টুকু আমরা পাই। উত্তর দেন। হ্যাঁ, খুনিকে কে না ভয় পায়? বিএনপিকে ভয় পায়। বিএনপি আরজেস গ্রেনেড থেকে শুরু করে উনি অনেকগুলা কথা বলল। আমি শুধু বলতে চাই, ওনারা এত বেশি তারা বিএনপিকে ভয় পায়, অপশক্তি। ওনারা তিনটা নির্বাচন করলো, রাতের অন্ধকারে নির্বাচন করলো, দিনের আলোতে যে 7ই জানুয়ারি নির্বাচন করলো, যে নির্বাচন করলো সমস্ত দেশবাসী কেন ওনাদের গণধিক্কার দেয়? আজকে দেখেন, যেতগুলো ছাত্ররা আন্দোলন করছে, এতগুলো ছাত্র কি তাদের ভোট দিতে গেছে এই 7 তারিখের নির্বাচনে? অতগুলো লোক, শিক্ষিত লোক যদি তাদের ভোট দিত তাহলে বুঝতাম যে তারা একটা দল। তারা তো কোনো দলই না, তারা রাতের অন্ধকারের দল। তারা নাকি বিএনপির বলে যে অবৈধ ক্ষমতার বড় ব্যাটালিয়ান। উনারা কি, উনারা যে 16 বছর যাবৎ খামচি দিয়ে ধরে একটা দেশের তাবেদারি করছে, একটা দেশের এজেন্সিশিপ নিয়েছে, একটা দেশে কৃতদাসগিরি করছে, মাসে 2 বার করে যেতে হয়। আবার তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে যে মোদির কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, চায়না যাওয়া যাবে। চায়না গিয়ে আবার তড়িঘড়ি করে একদিন আগে চলে আসে। আপনি মনে হয় মিস করছেন, আবারও পারমিশনের কথা বলেন নাই, বলছে যে ওরা এরকম কথায় কখনোই আপত্তি জানায় না। প্রশ্ন ছিল যে ওরা আপত্তি জানিয়েছে কিনা। না বলে নাই। এখন আমি ছিলাম, আমি ওখানে ছিলাম, আমি নিজে ওখানে ছিলাম, এখানে অন্য কারো রেফারেন্স লাগবে না। জানাবে না, না 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 না, জানায় না, জানায় না। আমি আপনাকে আমি ছিলাম ওখানে। হ্যাঁ,
আসিফ নজরুল কয়েকটা কথা বলেছেন, আমরা একটু আপনার ওনার কথা শুনি জায়গায় আপা, প্লিজ। আমি ওই জায়গায় একটা কথা বলবো। উনি বলেছেন 9 নম্বরে 10টা পয়েন্ট বলেছেন যে ন্যাক্কারজনক প্রশ্ন, 10টা প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল রাজাকারের যে তালিকাটা প্রত্যাহার করা হলো তাতে কোন দলের রাজাকার সব থেকে বেশি ছিল, এটা কি বলতে পারবে তারা? এইটুকু তো বলা যায় যে সারা বাংলাদেশে যত রাজাকার ছিল এক ফরিদপুরে তার চেয়ে বেশি রাজাকার ছিল। তো এই যে তালিকা যাদের প্রত্যাহার হয়েছে একবার, তাতে কোনখানের কাদের রাজাকার বেশি ছিল, তারা আবার বড় বড় গল্প করে, তারা রাজাকারের সঙ্গে আত্মীয়তা করে, তারা রাজাকারের সঙ্গে দরকার পড়লে ডিভোর্স করে, তারা রাজাকারের সঙ্গে আবার দরকার পড়লে সমঝোতা করে, আপনাদের আবার দলের তারা সম্পর্কটা কি রাজাকারের সঙ্গে রাজাকারদের পাঁচ সাথে? হয়ে সালাম করে, আবার রাজাকারের সঙ্গে যুগপৎ আন্দোলন করে, তারপরে আবার দরকার পড়লে রাজাকারকে হত্যা করে। আর বিএনপির অ্যাটিটিউডটা কি রাজাকারদের নিয়ে? বিএনপির অ্যাটিটিউড যখন মামাতো ভাই, আগের দল বিএনপি তো প্রথম না দেশ স্বাধীন হওয়ার পরে, আগের দল যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে, বিএনপি তাদের নিয়ে কাজ করে। একটা মানুষকে যখন একটা সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে, তার কিন্তু অতীতকে মনে রাখো। 73 যে ট্রাইব্যুনাল হয়েছিল আপা, 73 যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল তার আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই সময় আমি যাব না, কারণ আমি সাধারণ ক্ষমাটাই দেখব। আমি শাহজিজকে নিয়ে লালগালিচা সম্বর্ধনা নিয়ে পাকিস্তান যাওয়াটা দেখব। আমি শাহজিজ যদি মুক্তিযোদ্ধা হয় আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, শাহজিজকে নিয়ে বিএনপিও কাজ করেছে। হ্যাঁ, আমি বলি বিএনপিও কাজ করেছে, আমি না করি নাই। কিন্তু 3000 টাকা মাসোহারা শাহজিজ 75-এর মৃত্যুর আগ পর্যন্ত 3000 টাকা মাসোহারা পেয়েছে শাহজিজ। কে দিয়েছে? তখন কি বিএনপি ক্ষমতায় ছিল? কিংবা শাহজিজকে নিয়ে পাকিস্তান কে লালগালিচা সম্বর্ধনায় ভুট্টোর ওইখানে গিয়েছিল? সেইখানে কি আমি গিয়েছিলাম না আমার দলের প্রেসিডেন্ট সেক্রেটারি? তার মানে আপনি বলছেন রাজাকারদের লালন পালন সব সময় হয়ে আসছে। লালন পালন করবে। আমি জামালপুরের মায়ে, জামালপুরের নূরমলনা যখন মন্ত্রী হয় 96-এর প্রশাসনে মন্ত্রী হয়, তখন সে মুক্তিযোদ্ধা ছিল নূরমলনা? আপনি জামালপুরের প্রত্যেকটা লোককে যায় জিজ্ঞেস করেন, আশেপাশের জেলা জিজ্ঞেস করেন, উনি পিস কমিটির কি ছিল। উনারা যখন আত্মীয়তা করে, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি বলছেন যে রাজাকারদের লালন পালন আওয়ামী লীগও কম করেনি। আমরা তো বিএনপিকে লালন পালন করিনি, তো বিএনপি রাজাকারদের কথা বলা হচ্ছে। আমি তো সেটাই বলছি, আমরা যদি বিএনপিকে লালন পালন করতাম তাহলে ওই দোষ আমাদের উপর উনি দিতে পারতেন, কারণ বিএনপিকে লালন পালন করলে তার কাউরে লালন পালন করা লাগে না। এরকম কথা কি আপনার দলের নেতারা বলে যে বিএনপি বেঁচে আছে সরকারের দয়ে? প্রেতাত্মা সব বিএনপির উপর। তো আমরা যদি বিএনপিকে লালন পালন করতাম, হ্যাঁ মাঝে মধ্যে বিএনপিকে কিছু রাজনৈতিক ঔদার্য দেখানো হয়েছে না, উনি তারা আমাদেরকে অভিযোগ করেছেন শাহজিজকে নিয়ে কোনো ভ্রমণের কথা বলেছেন। এটা তো ওনার হলো ওই একটু আগে স্বপ্ন দেখলো না, দুঃস্বপ্ন দেখে যে রাত্রে, শাহজিজ তো তখন কারাবন্দী। শাহজিজকে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জানি করেছে, ভদ্রলোকের নাম তো জিয়াউর রহমান। শাহজিজকে আর আজকে দেখবেন মশিউর রহমান জাদু মিয়ার গিয়ে বক্তৃতা দিতে গিয়ে মির্জা ফখরুল সাহেব বললেন পথ দেখিয়েছেন। জাদু মিয়ার জীবনের শেষ প্রেস কনফারেন্স জিয়াউর রহমান আজ পর্যন্ত প্রকাশিত হইতে দেয় নাই। পলিটিক্যাল মেন্টর, ওই যে সিনিয়র মিনিস্টার করলো, প্রধানমন্ত্রী করে না, এই জন্য এটা প্রতিবাদ করে যে প্রেস কনফারেন্স, তার মুখ আজকেও আজ পর্যন্ত দেখে নাই। রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণার প্রসঙ্গটি, রাজাকারদের কেউ আসলে সাধারণ ক্ষমা করেছে বিষয়টি তা নয়, এটা উনি জানেন, জেনে শুনে এটা একটা মিথ্যা কথা বললেন। বঙ্গবন্ধু পুরো মুক্তিযুদ্ধের পরে আপনি দেখেছেন শান্তি কমিটিতে জোর করে কিছু মানুষকে ঢোকানো হতো, ভয়ে যেত। তারা অনেক সময় আবার রাত্রে টর্চ দিয়ে দেখাইতো, মারতো মুক্তিযোদ্ধাদেরকে যে পাকিস্তানি আর্মি এখানে নাই, ব্রিজ উড়াই দাও। এরকম বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে। চাচা বীর মুক্তিযোদ্ধা, ছেলে রাজাকার, ভাতিজা রাজাকার, এরকম কিছু ঘটেছে। আবার একটা জিনিস ঘটছে দেখুন, অনেকে প্রতিহিংসাবশত ওই রাজাকার, মনি রাজাকার, অমুই রাজাকার এগুলো বলা শুরু করেছে। কত দূরদর্শী রাষ্ট্রনায়ক উচিত সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে কেউ কারো বিরুদ্ধে অন্যায় প্রতিশোধ চরিতার্থ করতে না পারে। উনি বলেছিলেন যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নাই তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ফৌজদারি অভিযোগ এবং 4 ধরনের অভিযোগ, খুন, হত্যা, জখম, ধর্ষণ, অগ্নিসংযোগ। 11,000 রাজাকারের বিচার চলছিল 15ই আগস্ট পর্যন্ত। জিয়াউর রহমান সেকেন্ড মার্শাল ল প্রোক্লেমেশনে এগুলো সব তুলে দিলেন। 11,000 রাজাকারকে জিয়াউর রহমান ছেড়ে দিলেন। 7 খুনের আসামি শফিউল আলম প্রধানকে ছেড়ে দিয়ে আজীবন রেখেছেন তাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাকে এখানে থামাতে হচ্ছে। নির্ভর চৌধুরী মনি, শেষ কথা শুনবো আপনার। দেখেন, আমি একটা কথা বলি, এই যে রাজাকার নিয়ে যে কথাটা বললাম, যে তালিকাটা হলো, তালিকায় কাদের নাম আসছিল? মন্ত্রী মিনিস্টার, তখনও ডাকসাইটের মন্ত্রী মিনিস্টারদের কিন্তু নাম আসা শুরু করলো।
নাম আসে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের নাম আসা শুরু করলো, তাড়াতাড়ি এটা অফ দিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের কথাই বলি। মুক্তিযুদ্ধের তালিকাটা যেটা করা হয়েছে, এর মধ্যে কতজন মুক্তিযোদ্ধা আছে যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স একদিন থেকে শুরু করে 84,000 ভুয়া 4-5 মুক্তিযোদ্ধা করেছিল 2002 সালে বিএনপি। 4-5 আপনার 84,000 বয়স পর্যন্ত ছিল। আপনি মনে করেন একটা নাকি তারা চেতনার শক্তি, চেতনা কি এটার নাম কি চেতনা? এই যে আপনার ভুয়া নির্বাচন কি মুক্তিযুদ্ধের চেতনা? আপনার অন্য দেশের গোলামি করা কি মুক্তিযুদ্ধের চেতনা? আপনারা গোলামি বিলিয়ন করেছেন। বিলিয়ন ডলার বিদেশে পাচার করা কি মুক্তিযুদ্ধের পাকিস্তানিদের চেতনা? বুট তালিকা পালিশ করে করেছেন। ভুয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা? হতদরিদ্র দেশে চোর বিলিয়নারদের জন্ম দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনা? 71-এ তালিকাভুক্ত 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তারা ছাড়া বাকি 7,49,00,000 মানুষ কি রাজাকার ছিল? আমি জিজ্ঞেস করছি। প্রশান্ত এবং ভূষণ বড়ুয়া। actually আমি আরো উনি শেষ ঠিকই করি, বলেছেন। 1 লাখ রাজাকার ছিল মুক্তিযোদ্ধা তারা। যদি কোটা তারা পায়, এখনো সংখ্যালঘু। তাহলে 30 লাখ যদি শহীদ শোনেন, বলে, এই যে 30 ছাত্রদের লাখ আন্দোলনে শহীদের কোটা কোথায়? মুষ্টিমেয় কিছু শহীদেরা রাজাকার কি কোটা ঢুকেছে। পায়? এই 1 লাখ মুক্তিযোদ্ধার যদি এত কোটা থাকে, এই এত কোটা শিক্ষার্থী যে রাজাকার কোটা ফিলাপই হয় না। মুষ্টিমেয় কিছু কারণ রাজাকার ঢুকেছে মুক্তিযোদ্ধাদের তো তারা ওখানে। আমরা রিকশাওয়ালা এটাই বলছি। বানাইছে, মনে চৌকিদার অনেক বানাইছে, ধন্যবাদ। ভূমিহীন আজকে বানাইছে। এখানে শেষ করি। প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকেও ধন্যবাদ জানিয়ে এই কারণেই ওনাদেরকে লালন আমরা পালন আজকে বিদায় নিচ্ছি। আপনাদের কথা শুনতে পাচ্ছে না দর্শক, আপনাদের সাউন্ড অফ করে দিয়েছি। নিটল টাটা নিউজ আর এক্সট্রা যেখানে শেষ করছি, সহযোগিতা ছিল ক্যাম্পেইন স্কোরেন্ট কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। দর্শক ভালো থাকবেন এবং একই সঙ্গে শোক জানাচ্ছে যে 6 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আমরাও শোক জানাচ্ছি।